জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধানমন্ত্রীর অভিনন্দন। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বাবা মা সহ 16 জনের সাক্ষ্য গ্রহণ। আসামিদের আত্মপক্ষ সমর্থন আজ। সংক্ষিপ্ত সময়ে বিচার সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ। রাস্তার আন্দোলনে চেয়ারম্যানকে সরানো হবে না, সাফ জানালো বাংলাদেশ ব্যাংক। ভোলায় তোফাল আহমদের জানাজা সম্পন্ন। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান। দাফন করা হয়েছে মায়ের কবরের পাশে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের এই ঐতিহাসিক অর্জনের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে 8 ভোটে পরাজিত করে তিনি 1 বছরের জন্য এই পদে নির্বাচিত হয়েছেন। খলিলুর রহমান 99 ভোট আর আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন 91 ভোট। জাতিসংঘের সদস্য 193 দেশের প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে 2 প্রার্থীকে ভোট দেন। নির্বাচনে মোট ভোট পড়েছে 190টি। আগামী 8 সেপ্টেম্বর এই অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং 22 সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকার প্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক। ওই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বাংলাদেশ সরকার এই ঐতিহাসিক বিজয় অর্জনের জন্য জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং জাতিসংঘের মূলনীতি ও উদ্দেশ্য বাস্তবায়নে তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। এর আগে 1986 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্র সচিব ও সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অভিনন্দন বার্তায় এই অর্জনকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবদান ও গ্রহণযোগ্যতার প্রতিফলন বলেছেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন নতুন দায়িত্বে ডক্টর খলিলুর গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবেন। এ সময় দায়িত্ব পালনে তার সর্বাঙ্গীন সাফল্য কামনাও করেন প্রধানমন্ত্রী। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ভুক্তভোগীর বাবা, মা, বোন সহ 16 জন সাক্ষী। আজ বুধবার আসামির আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেছেন বিচারক। কানাজড়িত কণ্ঠে রামিসার বাবা যে কোনো ধর্ষণ মামলার বিচার কার্য 1 মাসের মধ্যে শেষ করতে আইন করার দাবি জানান। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি রাষ্ট্রপক্ষের। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। মঙ্গলবার সকাল 8টার দিকে কড়া পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে আদালতে আনা হয় রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি স্বপ্না আক্তারকে। ঘণ্টাখানেক পর আনা হয় মামলার মূল আসামি স্বপ্নার স্বামী সোহেল রানাকে। 2 আসামিকে রাখা হয় আদালত গারদে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আলোচিত মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয় সকাল 10:30টার কিছুটা পর। আসামিদের উপস্থিতিতে বিচারকের সামনে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মামলার বাদী এবং রামিসার বাবা। এরপর দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন রামিসার মা। ঘটনার নৃশংসতা বর্ণনার সময় নীরব হয়ে যায় এজলাস কক্ষ। তৃতীয় সাক্ষী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় রামিসার বোনের ক্যামেরা ট্রায়ালে জবানবন্দি নেন বিচারক। এরপর একে একে প্রতিবেশী, তদন্তকারী কর্মকর্তা সহ 17 সাক্ষীর মধ্যে 16 জনের সাক্ষ্য নেন বিচারক। আজকে যে বিচার চলছে এই বিচারের মাধ্যমে বা এই বিচারের পরবর্তীতে রায় এবং বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা মনে করি যে আমাদের দেশে নতুন একটি অধ্যায়ের সূচনা হবে। নিজের মেয়ের মতো ভুক্তভোগী অন্যদেরও বিচার চান রামিসার বাবা। কোনো বাবা মা যেন আমার মতো এই বাক্যটে এসে এসে দাঁড়াতে না। আমি বাংলাদেশের সরকার, বিরোধী দল উভয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সংসদে এমন একটা আইন পাশ করুন যেটা যারা স্বীকারোক্তি দিবে, স্বীকারোক্তি দেওয়ার সাথে তার 1 মাসের ভিতরে সেই রায় হবে এবং সেটা কার্যকারিতা হবে। সাক্ষীর জবানবন্দিতে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কোনো বাধা থাকবে না বলে মনে করেন বিশেষ পিপি। সোহেল রানা এবং 2 নম্বর আসামি স্বপ্না খাতুনের বসবাস করা ফ্ল্যাটের তাদের শয়নকক্ষে এবং তাদের ব্যবহৃত বাথরুম এবং ফ্লোরে সমস্ত আলামত, ধর্ষণ এবং হত্যাকাণ্ড পরবর্তী যে আলামতগুলো সব পাওয়া গিয়েছে। সুতরাং তাদের এই দায় এখানে
এই যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে আরও একটি, সেই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের আলোকে দিবালোকের মতো প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। রাষ্ট্রের নিযুক্ত আসামিদের আইনজীবী আজকে তেমন কোনো মন্তব্য করতে চাননি। সুযোগ আসে নাই, এগুলো সব আর্গুমেন্ট বা যুক্তিতর্কের স্টেজে আপনারা জানতে পারবেন। এই মুহূর্তে এগুলো বলার মতো অবস্থা নেই। মামলাটা এটা সাবজুডিস ম্যাটার, আদালতের বিচারাধীন বিষয় নিয়ে আমি আর এর বেশি কোনো কথা বলতে চাচ্ছি না। এছাড়া আসামি সোহেল রানার উদ্ভট বক্তব্য প্রচার করে রামিসা হত্যা ও ধর্ষণের বিচারকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চলছে বলে আদালতে অভিযোগ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সংক্ষিপ্ত সময়ে শিশু রামিসা হত্যা মামলার বিচার প্রক্রিয়া শেষ করবে সরকার। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, অনেকটা নিরাপদ পরিবেশে ঈদ উদযাপন করেছে দেশের মানুষ। শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত গতিতে এগিয়ে চলছে জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, সংক্ষিপ্ত সময়ে বিচার প্রক্রিয়া শেষ করা হবে। সাবেক মন্ত্রী তোফায়েল আহমদের জানাজা থেকে আটকের বিষয়ে সরকারের নির্দেশনা ছিল কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আটক হওয়াদের বিরুদ্ধে আগেই মামলা থাকতে পারে বলে জানান। বিচার কার্য নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, তবে যেহেতু সবার প্রত্যাশা যে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হোক, আমরা সেটা করার ব্যবস্থা করছি। সাক্ষী শেষ হয়ে গেলে তারপরে আর কিছু আইনানুগ ব্যবস্থা আছে, যেমন আসামিকে সাক্ষ্য গ্রহণের পরে পড়ে শোনাতে হয় সে দোষী কি দোষ নেই, এই সমস্ত বিষয় আছে। তারপরে আর্গুমেন্টের জন্য দিন রাখতে হয়, আর্গুমেন্টের পরে রায়ের জন্য দিন ধার্য হবে, এটা আদালতের বিষয়। তা আশা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হবে। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে মঙ্গলবারও আন্দোলন করেছেন গ্রাহকরা। এ সময় সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিও জানান তারা। তবে রাস্তার আন্দোলনের প্রভাবে চেয়ারম্যানকে সরানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। শুভ মাহফুজ রিপোর্ট। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মঙ্গলবার সকাল ৯টার আগেই মতিঝিলের দিলকুশা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। এ সময় তারা নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের দোসর উল্লেখ করে ক্ষোভ জানান। স্বৈরাচারের দোসর কোন ফ্যাসিস্টকে আমরা ইসলামী ব্যাংকে আমরা বসতে দেব না। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ইসলামী ব্যাংকে আবারও একটি বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণে দেওয়ার চেষ্টা চলছে। এসালম আগে যেভাবে লুট করে নিছে, আবার তার লোক বসাইয়া বাকি যেটুকু আছে সেইটুকু নেওয়ার পায়তারা করছে। সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক বলেন, গ্রাহকদের আন্দোলন বিভ্রান্ত করতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র তাদের উপর রাজনৈতিক ট্যাগ দিচ্ছেন। নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল ও আগের এমডিকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। এমন একজন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করতে হবে যিনি শরিয়া ভিত্তিক ব্যাংক পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞ, যার যথেষ্ট দক্ষতা রয়েছে। এদিকে আন্দোলনের প্রতিক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, রাস্তার আন্দোলনে বাংলাদেশ ব্যাংক নিজেদের সিদ্ধান্ত থেকে সরবে না। বাংলাদেশ ব্যাংক কোনো রাস্তার কোনো আন্দোলন দ্বারা তার সিদ্ধান্ত পরিবর্তন করবে, সেটা যদি কেউ ভেবে থাকে তবে সেটা সঠিক না। তবে ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের স্ত্রীর ঋণ খেলাপির কথা স্বীকার করেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। তার ব্যক্তিগত নামে কোনো ঋণ নেই, প্রতিষ্ঠানের নামে ঋণ আছে, যে প্রতিষ্ঠানে তার ওয়াইফও একজন পার্টনার বা পরিচালক, যে কোনো একটা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আগামী বাজেটে নিয়ন্ত্রণমুক্ত ব্যবসা বাণিজ্য অর্থনীতির প্রতিফলন ঘটবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ মিলনায়তনে বাজেট বিষয়ক সেমিনারে কথা বলেন তিনি। বাংলাদেশের বাজেটে সবসময় নিম্ন আয়ের মানুষ বঞ্চিত হচ্ছে বলে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটে সুবিধাবঞ্চিত মানুষদের গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া ফ্যামিলি কার্ডের দেওয়ার ক্ষেত্রে ব্যক্তি নির্বাচন প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়নি বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আগামী 2 সপ্তাহের মধ্যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঢেলে সাজানো হবে বলেও জানান।
ভঙ্গুর ব্যাংক খাতকে পুনরুদ্ধার করতে পুনরর্থায়ন করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠানে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে সরকারকে আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। আর বাজেটে এনবিআর এর লক্ষ্যমাত্রা সন্দেহজনক উল্লেখ করে সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে। ব্যবসা বাণিজ্য অ্যাক্টিভিটিসে এটাই মনে হয় নিয়ন্ত্রণটা হচ্ছে সরকার। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। এক কথায় বলছি, আমি যত পারমিশন যতগুলো আছে সবগুলো টাইম ফ্রেমের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে। দিস ইজ আওয়ার ডিসিশন। আসছে বাজেটে বিদ্যুৎ জ্বালানি খাতে অগ্রাধিকার দেওয়া হলেও তা আর্থিক সংকট মেটাতে যথেষ্ট নয় বলছেন বিশ্লেষকরা। এছাড়া আইএমএফ এর শর্ত মানতে হলে বাড়তি দামের চাপ পড়বে জনগণের উপর। তাই বৈশ্বিক সমস্যা পর্যালোচনা করে বিনিয়োগে গতি আনতে বাজেটে বিদ্যুৎ জ্বালানি খাতে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। রিপোর্ট করছেন রিশান নজরুল্লাহ। বৈশ্বিক সংকট, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বকেয়া ও আইএমএফ এর চাপে অনেকটাই পিষ্ট বিদ্যুৎ ও জ্বালানি খাত। সরবরাহ সংকটে থমকে আছে শিল্প উৎপাদন। এরই মধ্যে 2 দফায় বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। চলতি মাসে বিদ্যুতের জন্য বাড়তি অর্থ গুনতে হবে গ্রাহকদের। এমন পরিস্থিতিতে নতুন সরকারের প্রথম বাজেটে বাড়তি চাপ তৈরি না করার পরামর্শ বিশেষজ্ঞদের। আগামী বাজেটে আমাদের ব্যবসা বান্ধব এবং প্লাস জনভোগান্তি যেভাবে দূর করা যায়, যাতে মানুষের কাছে সহনশীল একটা পরিবেশ তৈরি করা যায়, সেই রকম পদক্ষেপ নেওয়া জরুরি। সব কিছুতেই একটা মূল্যস্ফীতি ঘটছে। এই বিষয়টাকে অ্যাডজাস্ট করে কিভাবে এমন একটা বাজেট করা যায় যাতে জনগণের জন্য জনবান্ধব একটা বাজেট তৈরি করা যায় এবং ব্যবসা বান্ধব বাজেট তৈরি করা যায়, এই বিষয়টাই আমার মনে হয় বাজেটে বিশেষভাবে নজর দেওয়া জরুরি। মানুষ ভাবছে যে গত 15 বছরের শাসনের পরিবর্তনের ফলে গণতান্ত্রিক শাসনে এসে তাদেরকে যে রিলিফ দিবে, সেই রিলিফ দেওয়ার কিন্তু কোনো রকম সুযোগ সরকার রাখছে না। এখন দুটো প্রশ্ন মানুষের মধ্যে আসতে পারে। এক, সরকার কি তাহলে এই দুর্বৃত্তদের সঙ্গে রিনেগোশিয়েট করছে, নাকি সে জনগণকে একটা স্বস্তি দিতে চায়? জনগণকে যদি স্বস্তি দিতে চায় তাহলে বিদ্যুতের মূল্য বাড়িয়ে তো জনগণকে আপনি স্বস্তি দিতে পারবেন না। বাজেটে ফোকাস দেওয়া উচিত যে কোনো অবস্থায় যাতে আগামী 1 বছর বিদ্যুতের দাম না বাড়ে, সেই রকম একটা বাজেট করা উচিত, যে আমরা অন্তত 1 বছর মানুষকে স্বস্তি দেখ। দাতা গোষ্ঠীর চাপে নয়, নিজস্ব সক্ষমতার ভিত্তি বিবেচনায় পদক্ষেপ নেওয়ার তাগিদ বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞদের। আগে সরকারের মতো এই সরকারও আইএমএফ নির্ভরশীলতার দিকে যাচ্ছে। সুতরাং ওই আইএমএফকে নিয়ে সমস্যাটা হলো যে আইএমএফ হচ্ছে ভর্তুকি সবসময় কমাতে বলে, তারা পাইকারিভাবে ভর্তুকি কমাতে বলে, কিন্তু ভর্তুকির কারণ দূর করতে বলে না কখনো। যেমন বিদ্যুৎ খাতে ভর্তুকি যে কারণে হচ্ছে, এই যে আমদানি নির্ভর বিদ্যুৎ কাঠামো, কিংবা আমদানি, বিদেশি ঋণ, বিদেশি কোম্পানি নির্ভর যে জ্বালানি বিদ্যুৎ খাত, এইটা যখন এটা কিন্তু আইএমএফ বিশ্বব্যাংকের পরামর্শের একটা ফলাফল। তারা কিন্তু প্রাইভেট কোম্পানি, বিদেশি কোম্পানির বিনিয়োগ, এই সমস্ত জিনিসগুলোকে সবসময় তারা উৎসাহিত করে। কিন্তু এগুলির কারণেই কিন্তু এই আজকের এই বিদ্যুৎ খাতের ব্যয়টা অনেক বেশি বেড়েছে। দেশি বিদেশি প্রাইভেট কোম্পানির মুনাফা ঠিক থাকলো, কিন্তু চাপটা এসে পড়ে তখন জনগণের উপরে। এই ভর্তুকি কমানোর চাপটা এসে সেই জন্য সরকারের স্বাধীনভাবে চিন্তা করার একটা দক্ষতা অর্জন করার দরকার। সব আইএমএফের চোখ দিয়ে না দেখে, বিশ্বব্যাংকের চোখ দিয়ে না দেখে, নিজেরা দেখার যে আমি কিভাবে বিদ্যুৎ খাতে উৎপাদন ব্যয়টা কমাবো, কিভাবে করলে কম খরচে আমি বিদ্যুৎ উৎপাদন করতে পারি, ভর্তুকি কমাতে, তখন ভর্তুকি স্বয়ংক্রিয়ভাবেই কমে যাবে। আগামী অর্থ বছরের জন্য ঘোষিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নিরাপত্তা নিশ্চিতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 32,692 কোটি টাকা। রিশান নজরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। ভোলায় বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ। তার মৃত্যুতে শোকে স্তব্ধ জন্মভূমি ভোলা। তিনি নেই, শুধু রয়ে গেছে তার স্মৃতি, কর্ম আর মানুষের ভালোবাসা। অনেকেই তার কথা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন, ভেঙে পড়েন কান্নায়। ভোলা প্রতিনিধি ফয়সল বিন ইসলাম নয়নের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চারিদিকে নীরবতা, সাজানো গোছানো বাড়ি। তোফায়েল আহমেদের মৃত্যুতে ভোলা সদর উপজেলার কোড়ালিয়া গ্রামের বাড়িটিও যেন শোকাবিভূত। সোমবার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৬৯-এর গণ আন্দোলনের মহানায়ক তোফায়েল আহমেদ।
মঙ্গলবার দুপুর 1টার দিকে কড়া নিরাপত্তায় হেলিকপ্টার যোগে ভোলায় পৌঁছে তার মরদেহ। ভোলা সরকারি স্কুল মাঠে দূর দূরান্ত থেকে ছুটে যান স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ। জোহরের নামাজের পর ভোলা সরকারি স্কুল মাঠের দ্বিতীয় জানাজায় দল মত নির্বিশেষে ঢল নামে জনতার। শুধু ভোলা নয়, সারা দেশের মানুষের কাছেই চিরস্মরণীয় হয়ে থাকবেন তোফায়েল আহমেদ, মনে করে শোকাহত জনতা। তিনি এই ভোলা থেকে 9 বার এমপি নির্বাচিত হয়েছেন। তিনি বিভিন্ন সময় মন্ত্রী ছিলেন। সর্বোপরি তিনি এই বাংলাদেশের স্বাধীনতা স্বাধিকার আন্দোলনে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেই কারণেই আজকে আসলে আমরা যে দেশ পেয়েছি, এই দেশের পিছনে তার অবদান অনস্বীকার্য। আজকে আমরা একজন জননেতা হারিয়েছি, আমরা আমাদের অভিভাবক হারিয়েছি। এই শূন্যতা, তোফায়েল ভাইয়ের শূন্যতা শুধু ভোলা নয়, বাংলাদেশের রাজনীতিতে একজন মহাতারকার যে আজকে চলে গেলেন, এই শূন্যতা কখনই পূর্ণ হবে না। আমরা হারিয়েছি ভোলাবাসী আমাদের অভিভাবককে, দেশ হারিয়েছে একজন জাতীয় নেতাকে। উনি শুধু জাতীয় নেতা নন এবং ভোলার নেতা নন, উনি এ দেশের স্বাধীনতার জন্য অনেক কিছু করেছেন। এর আগে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। জানাজা শেষে মরহুমের মরদেহ সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। গ্রামের বাড়িতে ভিড় করে সাধারণ মানুষ, কান্নায় ভেঙে পড়েন অনেকে। তোফায়েল আহমেদ একটি নাম, একটি প্রতিষ্ঠানের নাম, যিনি বাংলাদেশের প্রতিটি উপজেলায়, প্রতিটি জেলায়, প্রতিটি ঘরে যার স্মৃতি আছে। আমরা ভোলা জেলা চরপেশন, লালমোহন, বরনদী এবং ভোলা জেলা আমরা সকল আওয়ামী লীগ পরিবার আজকে শোকাহত। আমরা আজকে মনে হয় এতিম হয়ে গেছি। আমরা যারা এই ভোলার প্রেক্ষাপটে তার রাজনীতি করেছি, তার স্নেহ পেয়েছি, তার শাসন পেয়েছি, এই ভোলাতে আমাদেরকে যিনি পরিচিত করেছেন আমাদের নেতা প্রিয়নেতা তোফায়েল আহমেদ। পরে গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা, মা এবং স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত হন তোফায়েল আহমেদ। ইতিহাস সৃষ্টিকারী নেতার প্রতি ভালোবাসা জানানোর ক্ষেত্রে ইতিহাস গড়লেন সব সময় যার চিন্তা চেতনায় ছিল যেই ভোলা, সেই দ্বীপ জেলার জনগণ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশজুড়ে থামছে না হামের প্রকোপ। গত 24 ঘন্টায় সারা দেশে মৃত্যু হয়েছে আরও 6 শিশুর, আর নতুন করে ভর্তি হয়েছে 1334 জন। এদিকে বছরের শুরু থেকে রাজধানীর শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রায় 1000 শিশু। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানের ঘাটতি ও সচেতনতার অভাব পরিস্থিতিকে জটিল করে তুলছে। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। 18 দিন বয়স থেকেই হামের সঙ্গে লড়ছে জুনায়েদ। এখন তার বয়স 1 মাস। অবস্থার অবনতি হলে ফরিদপুরে 3 দিন চিকিৎসার পর তাকে আনা হয় রাজধানীর শিশু হাসপাতালে। ওর 18 দিন বয়সে শরীরে প্রথম র্যাশ দেখা দিছে। পরে আমরা আমাদের জেলা হসপিটালে ভর্তি করছিলাম, সেখান থেকে এখানে আসছি। এখানে হাম টেস্ট করে হাম ধরা পড়ছে। তো আমরা আইসিইউতে ছিলাম 11 দিন, আর এখানে আসছি আজকে 3 দিন। শুধু জুনায়েদ নয়, শিশু হাসপাতালের ওয়ার্ড জুড়ে বিভিন্ন বয়সী হামে আক্রান্ত শিশুদের ভিড়। হাসপাতাল সূত্র বলছে, বর্তমানে হামে আক্রান্ত 112 শিশু ভর্তি রয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 33 জন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে প্রায় 998 জন শিশু। 4 দিন জ্বর ছিল, জ্বর কমে না, পরে ঢাকায় নিয়ে আসছি। আসার পরে নিউমোনিয়া হয়েছে, নিউমোনিয়ার 1 দিন পরে আবার হাম উঠছে। ওর প্রথম জ্বর, তারপর কাশি হয়েছে, তারপর 2 দিনের দিন গায়ে লাল লাল এগুলো উঠতেছে। তারপর ডাক্তার বলছে আর কি ওর হাম হয়েছে, তারপর এখানে নিয়ে আসছে। পাতলা পায়খানা হয়েছিল, আবার ঠান্ডা, মানে কাশতে কাশতে বমি করতো, আবার এই শরীরে মধ্যে ওগুলো উঠছিল। পরে এক জায়গায় এসে ওষুধ পানি দেওয়া নিয়ে কিছুটা কমছে আর কি। চিকিৎসকরা বলছেন, হামের পাশাপাশি নিউমোনিয়া ও অন্যান্য জটিলতা নিয়ে আসা রোগীর সংখ্যাও বাড়ছে।
আমরা আসলে মিজেলসের সাথে কমপ্লিকেটেড পেশেন্টগুলো বেশি পাচ্ছি, বিশেষ করে নিউমোনিয়া, তারপর হচ্ছে ডায়রিয়া, যেগুলো সাথে কমপ্লিকেশন সহ পেশেন্ট। এবং ঈদের পর থেকে পেশেন্টের চাপ আরও বেড়ে গেছে। এখন ভবিষ্যতে আসলে সামনের 1-2 সপ্তাহ কী হবে জানি না, কারণ হিউজ অ্যামাউন্ট অফ মানুষ ঢাকার বাইরে গিয়েছেন, ওনারা আবার এসেছেন। স্প্রেড করার পসিবিলিটি আরও মানে একটা স্কোপ কিন্তু এখানে জেগে গেছে। হাসপাতালটির পরিচালক জানান, দেশের প্রায় সব জেলা থেকেই রোগী আসছে শিশু হাসপাতালে। এতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপরও বাড়ছে অতিরিক্ত চাপ। হাম পরিস্থিতি যখন জিরোর কাছাকাছি আসলেও আমাদের কাছে আসবে, কারণ ওই যে জটিল রোগীগুলি যারা পেরিফেরিতে পারে না, তারা আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে। কারণ এরকম একটা 760-70টা রোগী শিশুর বেডের হসপিটাল, যেখানে গবেষণা হয়, যেখানে টিচিং হয়, যেখানে স্পেশালাইজড ডিপার্টমেন্ট প্রতিটা আছে। বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো সময় মতো টিকা নিশ্চিত করা। পাশাপাশি আক্রান্ত শিশুকে দ্রুত চিকিৎসার আওতায় আনতে হবে। চিকিৎসকদের পরামর্শ আতঙ্ক নয়, সতর্কতাই পারে শিশুদের সুরক্ষিত রাখতে। আসমা আক্তার, নূপুর, বাংলা ভিশন, ঢাকা। ডেঙ্গু মোকাবিলা করতে চায় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন কার্যক্রম ও চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতি জোরদার করা হচ্ছে। মন্ত্রী জানান, ডেঙ্গু চিকিৎসায় বেসরকারি হাসপাতালগুলোতে 10% শয্যা সংরক্ষণ রাখতে হবে। এছাড়া ডেঙ্গু রোগীদের কাছ থেকে ওষুধ ও খাবার খরচ ছাড়া অন্য খরচ নেবে না বেসরকারি হাসপাতাল। একই সঙ্গে প্রয়োজনীয় পরীক্ষায় 80% ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, এই পর্যন্ত 4 জন রোগী শনাক্ত হয়েছে। 2026 সালের জানুয়ারিতে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান তিনি। শিক্ষামন্ত্রী জানান, আগামী বছরের 7 জানুয়ারি এসএসসি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু রোজার কারণে 1 মাস পেছানো হতে পারে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। শিক্ষামন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে শিক্ষা খাতকে যুগোপযোগী করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। নানা আয়োজনে উদযাপন করা হলো মার্কেন্টাইল ব্যাংকের 27তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন হুমায়ুন। ভবিষ্যতেও কর্পোরেট সুশাসনকে গুরুত্ব দিয়ে গ্রাহক বান্ধব ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি দেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। আরও ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান MA খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আওয়াল, উদ্যোক্তা পরিচালক ASM ফিরোজ আলম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম ও প্রফেসর নাসরিন সুলতানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালকরা সহ প্রধান শাখার প্রধান মোহাম্মদ আব্দুল আওয়াল ও ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সব বিভাগে দিবসটি উদযাপন করা হয় এবং গ্রাহকদের মিষ্টিমুখ করানো হয়। সংবাদ শেষ করব ক্রাউন সেভেন শিরোনামগুলো আরো একবার জানি। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধানমন্ত্রীর অভিনন্দন। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বাবা, মা সহ 16 জনের সাক্ষ্য গ্রহণ, আসামিদের আত্মপক্ষ সমর্থন আজ। সংক্ষিপ্ত সময়ে বিচার সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ, রাস্তার আন্দোলনে চেয়ারম্যানকে সরানো হবে না, সাফ জানালো বাংলাদেশ ব্যাংক। ভোলায় তোফাল আহমেদের জানাজা সম্পন্ন, রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, দাফন করা হয়েছে মায়ের কবরের পাশে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।